দেখুন, আজকে আমরা কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত গোপালগঞ্জে আমরা উপস্থিত হয়েছি 2026 সালে বিধানসভার প্রাককালে জবাব চাই কুমারগঞ্জ এই বিষয়ের উপরে আজকে চার্জশিট প্রদান হবে। উল্লেখ করা হবে এই কুমারগঞ্জে তৃণমূলের যে 5 বছরের বিধায়ক তার কাজ, এই এলাকার উন্নয়ন সম্বন্ধে বলা হবে। আমাদের এই মঞ্চে যিনি চার্জশিটের পুরো বিষয় রাখবেন আমাদের গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ওবিসি এসসি মোর্চার সহসভাপতি সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, তিনি আমাদের এই মঞ্চে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি তথা গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাপানগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় প্রণব চৌধুরী মহাশয়। এছাড়া আমাদের মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন, উপস্থিত জেলার পদাধিকারীরা উপস্থিত আছেন। এই কুমারগঞ্জ বিগত 5 বছরে তৃণমূলের অপশাসনে কুমারগঞ্জ যেভাবে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার দু একটি কথা আমি এই বিধানসভার ক্ষেত্রে উল্লেখ করব। আর বিশদে আমাদের যে চার্জশিট রাজ্য থেকে এসছে বা জেলার যে বিধানসভা থেকে যে বিষয়গুলো উঠে এসছে সেটা আমাদের মাঝে বিধায়ক সম্মানীয় সত্যেন্দ্রনাথ দা উল্লেখ করবেন। এখানে কয়েকটি লোকাল স্তরের দুর্নীতির যেমন বিষয় আমরা যদি বলে থাকি, তাহলে এখানে একটি হিমঘর, যে কৃষি প্রধান আমাদের কুমারগঞ্জ, এখানে একটি বহুমুখী হিমঘর বেশ কিছুবার উদ্বোধন হচ্ছে। এর আগে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় উদ্বোধন করেছেন এবং এছাড়াও প্রাপ্ত বসু দুজন মিলে 2বার উদ্বোধন করেছেন, কিন্তু এই হিমঘরের কাজ এখনও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। অর্থাৎ এখানে এখনও যে হিমঘরে আলু থেকে শুরু করে বিভিন্ন কাঁচা সবজি রাখার যে ব্যবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই কুমারগঞ্জের যে প্রশাসন যে পুরো তৃণমূলের দলদাস হয়ে গেছে তার কয়েকটি জ্বলন্ত উদাহরণ আমি বলছি। এই পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি আছেন তার ডাক নাম হুতা এবং তার যে ভালো নাম সেখানে মজিদুর হক আলী শাহ। সেই পঞ্চায়েত সমিতির সহসভাপতি চেয়ারে একজন তৃণমূল নেতা সেই চেয়ারে বসে সেখান থেকে ভিডিও পোস্ট এবং সেখান থেকে আর দলীয় প্রচার করছে। তো পঞ্চায়েত সমিতির যে দপ্তর সেটা পুরোপুরি এটা জনপ্রতিনিধি নয়, এটা তৃণমূলের নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে। অর্থাৎ এটাকে তারা পার্টি অফিস হিসাবে ভাবছে। এখানে বিডিও সাহেবকে বলার পরেও কোনো উপযুক্ত ব্যবস্থা হয়নি। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের পর এই আত্রেই নদীর ধারে বটুন অঞ্চলের যে ব্যালট পেপার, বিজেপি সিম্বল যুক্ত যে ব্যালট পেপার, সেটা পড়ে থাকতে আমরা নদীর ধারে পেয়েছিলাম এবং এই ব্যালট পেপার সহ আমরা থানা এবং বিডিও অফিসে আন্দোলন করেছিলাম। উল্টো আমাদের ওপর লাঠিচার্জ হয়েছে, কিন্তু এই দুর্নীতি যে ব্যালট পেপার কিভাবে আর নদীর ধারে গেল সেটার কিন্তু সদুত্তর আমরা কিন্তু পাইনি। আজাদপুর মোড় থেকে উন্নয়নের ক্ষেত্রে পুরো বঞ্চিত। আজাদপুর মোড় থেকে চৌরঙ্গি পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা, মানুষ হাতে ঝুঁকি নিয়ে সেই রাস্তায় চলাচল করছে, দুর্ঘটনাও ঘটছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে রাস্তা কোনো সংস্কারের কোনো ব্যবস্থা হয়নি। উদয় অঞ্চল যেটা কুমারগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে, উদয় অঞ্চল যে বাগধারা যে ব্রিজ, সেই ব্রিজ বিপজ্জনক অবস্থায় আছে। সেখানে বড় যানবাহন যদি চলাচল করতে না পারে সেই জন্য হাইব্রিড বার সেখানে লাগানো হয়েছে, কিন্তু তার ফলে যে সমস্যা হচ্ছে যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা অনেক সময় বালি বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে সিমেন্ট রড সেগুলো নিয়ে যেতে ওই রাস্তায় মানুষের সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ সেখানে যে মানুষের যে বর্তমানে যে বিভিন্নভাবে যে সেই কাজের ক্ষেত্রে বিশেষ করে যে ফসলও নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই বীজ কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে, সেটা সংস্কারের এখনও কোনো প্রচেষ্টা হয়নি। দাউদপুর এলাকা যেটা হচ্ছে কি বর্ডার সংলগ্ন, সেখানে ফেন্সিং হয়নি, ফলে সেখানে প্রতিনিয়ত সেখান থেকে চোরাচালানকারীরা তারা
এই এলাকায় ঢুকে যাচ্ছে এবং এখানকার যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হচ্ছে। এর আগেও এই সাফানগরে সেখানে কফ সিরাপ সহ বিভিন্ন বিষয় এখানে কিন্তু পাওয়া গেছে। এর প্রশাসন এর কোনো রকম ব্যবস্থা নেয়নি। এখানে কিছুদিন আগে আদিবাসী পরিবার, সেই পরিবারের যিনি প্রধান তার নাম ভীষণ হেমব্রম, তার বাড়িতে হঠাৎ করে 1,27,000 টাকা ইলেকট্রিক বিল এসেছে এবং বিল আসার পর থেকে ইলেকট্রিক দপ্তর থেকে এবং তৃণমূলের কিছু শাখের সেখানে গিয়ে পুরো বিলটাকে দেওয়ার জন্য পুরো চাপ সৃষ্টি করার ফলে সেই আদিবাসী পরিবার, যার বাড়িতে একটি এলইডি বাল্ব ও একটি টিভি চলে, 1,27,000 টাকা স্টপ মিটারে বিল পাঠিয়েছে। সেই পরিবারকে বারবার হুমকি ধামকি দেওয়ার পর সেই আদিবাসী পরিবার বাধ্য হয় যে তার হচ্ছে কি 9 শতক যে জমি ছিল সেই জমি বিক্রি করে এই ইলেকট্রিক বিলটা নাকি তাকে পরিশোধ করতে হয়েছে এবং এই বিল পরিশোধ করতে গিয়ে সে সর্বশান্ত হয়েছে, ভূমিহারা ভিটেহারা হয়েছে। তো এইটা প্রশাসনের পক্ষে লক্ষ্য করা উচিত ছিল যে একটি সামান্য গরিব পরিবার, তার ছেলে মেয়ে নাই, দুজন বয়স্ক লোক কিভাবে এই বিলটা স্টপ মিটারে দেওয়া হলো। এরকম একাধিক ঘটনা ঘটছে। আমাদের এসটি মোর্চার সভাপতি আমাদের সুশীল মার্ডি, তার যে জমিতে যে মার্শাল চলে সেখানে ভুয়ো বিল পাঠিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থার যে প্রচেষ্টা এখানে কিন্তু করে আসছে। এখানে আদিবাসী নেতা আমাদের উকিল টুডু আমাদের কর্মী, সে বিজেপি করে বলে একটা মিথ্যা মামলায় কুমারগঞ্জ থানায় এনে তাকে উলঙ্গ করে পেটানোর ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। এই রকম ঘটনা কুমারগঞ্জে প্রতিনিয়ত বেড়ে চলেছে। আরও যে বিষয়গুলো আছে, আমাদের মাননীয় বিধায়ক তিনি এখানকার বিষয় তুলে ধরবে। বিশেষ করে কুমারগঞ্জ 6টার পরে এখান থেকে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এখানকার মানুষ যদি কোনো কারণে বালুরঘাট বা অন্য জায়গায় যেতে চায় তারা যেতে পারছে না, সরকারি বাস এখান থেকে চলে না। এইরকম একটা পরিস্থিতি। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, অর্থাৎ এখানে বড়াহাট যে স্বাস্থ্যকেন্দ্র, যেটা সেখানে 30 শয্যা বিশিষ্ট যে বেড, সেই বেড থাকলেও সেখানে ডাক্তার নেই, পরিষেবা নগণ্য এবং প্রতিটা ক্ষেত্রে রেফার, কোনো রকম চিকিৎসা ব্যবস্থা নেই এবং ভিতরে হসপিটালে ভিতরে ঢুকলে মনে হবে যে এটা একদম নোংরা আবর্জনা ভর্তি, এরকম একটা মানে কোনো রকম পরিবেশ সেবা এখানে নেই। তো এরকম ব্যবস্থার মধ্যে কুমারগঞ্জ মানুষ পড়ে আছে। এখানকার এমএলএকে এলাকায় দেখা যায় না। বিশেষ কিছু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া তাকে কিন্তু কোনো জায়গায় মানুষের বিপদে আপদে সেই এলাকার মানুষ পর্যন্ত তাকে পায় না। তো এই বিষয়গুলো আমি তুলে ধরলাম। আরও যে মূল যে বিষয়গুলো আছে, আমাদের সম্মানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তিনি একদম এখানে উল্লেখ করবেন এবং এইগুলো আমরা এলাকা ভিত্তিক প্রচার করব। গতকাল আবাস যোজনার টাকা বিজেপি কর্মী হওয়ার অপরাধে তার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে বলে আপনারা অভিযোগ জানিয়েছিলেন। এর প্রসঙ্গে বালুঘাটের তৃণমূলের ব্লক সভাপতি জানিয়েছেন যে দুজন লোকের একই নাম হওয়ার কারণে এই ধরনের বিভ্রাট। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা একদম মিথ্যা কথা। কেন, যে ব্যক্তির নামে আবাস যোজনায় ঘর এসেছিল তার কাছে ইনফরমেশন আসছিল যে আপনার ঘর এসছে, কিন্তু তার বাড়িতে গিয়ে তৃণমূলের নেতারা বারবার দেখা করেছে, বলেছে যে আমাদের বিজেপিতে তৃণমূলে আসতে হবে, নাহলে এই ঘর পাবে না। তো উনি বলছেন যে আমার নামে যেহেতু ঘর এসে আপনি কীভাবে এটা দাবি করতে পারেন যে আমি যে কোনো রাজনৈতিক দল করতে পারি যে আপনারা আমার ঘর দিবেন না। ওনারা এর আগেও বলে গেছে যে আমরা কিভাবে কী করতে পারি সেটা সময়ে বুঝাবো। তো এটা পরিষ্কার যে উনি বিজেপি করে বলে ওই ঘরটাকে সুচতুরভাবে কেটে নিয়ে গিয়ে তৃণমূলের যিনি ওখানকার নেতা আছেন বা তৃণমূলের যে কর্মী আছেন তার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিয়েছে। ডকুমেন্টস সমস্ত আমাদের যিনি পার্টির সদস্য তার, কিন্তু টাকা ঢুকিয়ে দিয়েছে তারা অন্য একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে। সেই জন্য এটার তদন্ত হওয়া উচিত, অপরাধীদের হাজির করা উচিত। যেটা প্রতিরামে এর আগে একটা গাছ কাটা নিয়ে বিশাল রকম ব্লান্ডার হয়েছে, সেখানকার প্রধান সরাসরি যুক্ত, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ হয়নি। বিধানসভায় ডক্টর অশোক লাহিড়ীর উপর আক্রমণ, আপনারা প্রতিবাদে কী করবেন বলে ভেবেছেন? দেখুন, আমরা গতকালই এর প্রতিবাদ করেছি। এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমরা মাইক ইউজ করতে পারছি না। অশোক লাহিড়ী সম্বন্ধে তৃণমূল কতটুকুন জানে? তিনি একজন ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ। আজ থেকে নয়, তিনি দীর্ঘ সময় থেকে ভারতের যে অর্থনৈতিক উপদেষ্টা থাকার ফলে ভারত যে তৃতীয় চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে গোটা বিশ্বে,
তার মূল অবদান এই অশোক লাহিড়ী দাদার আছে। সেই জন্য তাকে অসম্মান করা মানে পশ্চিমবঙ্গ সমস্ত বাঙালিদের অসম্মান করা। তিনি একজন বাঙালি এবং প্রচণ্ড ভদ্র এবং নম্র একজন ব্যক্তি, স্বচ্ছ ভাবমূর্তির একজন ব্যক্তি। তাকে যেভাবে কলুষিত করেছে, যে তৃণমূলের বিধায়ক এই কাজ করেছে, তার রাজ্যে তৃণমূল রাজ্য ঋণেগ্রস্ত। আজকে বাংলা প্রতিটা মানুষের ওপর 80,000 টাকা করে একটা মানুষ জন্মগ্রহণ করলে 80,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। এই রাজ্যের যিনি অর্থমন্ত্রী আছে, তারা রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে পৌঁছেছে। আর ভারতবর্ষের অর্থনীতির যে বিস্তৃতি, সেটা গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। সেই জন্য অশোক লাহিড়ীর অপমান মানে বাঙালিদের অপমান, বাঙালির সুযোগ্য একজন ব্যক্তিত্ব অপমান। এই অপমান আমরা মানব না। আমরা মাইক ব্যবহারে ইউজের যখন ব্যবহার আমরা করতে পারবো, তখন এটা নিয়ে আমরা আন্দোলনে যাব। বর্তমান বাজেটে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি হচ্ছে, আগামী ইলেকশনে এটাকে কীভাবে কাউন্টার করবেন? দেখুন, ভাতা নয়, মানুষ চায় স্থায়ী সমাধান চায়, মানুষ চায় কর্মসংস্থান চায়। ভাতাদের সাময়িক কিছু মানুষের অভাব মিটতে পারে, কিন্তু একটা মানুষের যে নিত্যদিনের চাহিদা, তার মেটাতে গেলে কর্মসংস্থানের প্রয়োজন। কেননা 15 বছর ধরে এখানে এসএসসি হয়নি, কোনো কর্মসংস্থানের সুযোগ হয়নি বেকারদের, কোনো শিল্প কলকারখানা হয়নি। এই ভাতা ভোটের সময় দিয়ে তৃণমূল একটা চমক দিতে চেষ্টা করছে, কিন্তু রাজ্যের কোষাগার শূন্য। এই রাজ্যকে কোটি কোটি টাকা ঋণ নিতে হচ্ছে এই ভাতার অংশ মেটানোর জন্য। শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে পশ্চিমবঙ্গকে তারা অনেকটাই পিছিয়ে ফেলেছে। সবাইকে নমস্কার। আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আমাদের কুমারগঞ্জ বিধানসভার চার্জশিট, এটা আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। প্রতিটি বিধানসভায় হচ্ছে, আমার গঙ্গারামপুর বিধানসভা হচ্ছে, আজকে কুমারগঞ্জে আপনারা করছেন। আমার যে প্রশ্নগুলো এখন উঠে আসলো, আমি আরও হয়তো 8 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু বালুঘাটে দেখছি একজন মাতাল টোটোওয়ালা, মানে যেটা মদ সস্তায় পাওয়া যায়, সব জায়গায় মদ পাওয়া যায়, ছেলেরা চাকরি নেই, কর্মসংস্থান নেই, মদ খাচ্ছে আর মাতাল হয়ে টোটো চালাচ্ছে। তো তাকে রাগ করি, আমি বললাম এভাবে গাড়ি চালাচ্ছ, তুমি তো লোক অ্যাক্সিডেন্ট করে মারবে। তো ও কিছু বুঝতে পারছে না, এত খেয়েছে। এটাই হলো বাংলার, এটাই হলো আমাদের কুমারগঞ্জ এবং বালুরঘাট, এইটাই চলছে। মানুষ সর্বস্তরের লোকে হেঁটে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কোন লোকটা সস্তায় মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যে কথাগুলো শুনলাম সেটা হলো, অনেকদিন আগে আমি শুনেছি নদীর ধারে, আত্রাই নদীর ধারে বালি চোর, মাটি চোর, বালি মাফিয়া এবং মাটি মাফিয়া, এরা সব তৃণমূলের আশ্রিত। এরা যেভাবে বালি চুরি করছে, আমার কাছে একদিন খবর আছে, এই বিএলআরও গিয়েছিল কুলহরিতে, বালি চুরি যে হচ্ছে খবর পেয়ে গিয়েছিল, এবং বিএলআরও সেদিন জীবন নিয়ে পালিয়ে এসেছিল। আপনারা জানেন কি জানি না আমি, কিন্তু জীবন নিয়ে পালিয়ে এসেছিল মাফিয়াদের অত্যাচারে, বালি মাফিয়াদের অত্যাচারে। অর্থাৎ সরকারি অফিসার থেকে আরম্ভ করে কেউ এখন এই বালি মাফিয়া, মাটি মাফিয়া, তৃণমূলের চোর যারা, তাদের কাছ থেকে কোনো মতে নিরাপদ নয়। আমরা কুমারগঞ্জের যে হাসপাতালের কথা শুনলাম, এখানে কোনো চিকিৎসাই নেই, কোনো ভালো ডক্টর নেই, বালুঘাটে নেই, গঙ্গারামপুর নেই, কুমারগঞ্জে কী থাকবে? আমরা দাবি রাখছি, কুমারগঞ্জ শুধু 30 বেডের নামমাত্র হাসপাতাল নয়, কুমারগঞ্জে কম করে 100 বেডের হাসপাতাল করতে হবে, বড় হাসপাতাল করতে হবে। কেন এখনও করতে পারলো না যে এখানকার এমএলএ সরকারি দলের, তাকে আমরা নিশ্চয়ই বলবো তুমি কেন করতে পারবে না। যারা সরকারি দলের মন্ত্রী আছে তাদেরকে আমরা বলবো কেন তোমরা করতে পারলে না, কারণ তোমাদের করার দায়িত্ব ছিল। গঙ্গারামপুরে সেই সময় একটা 8 তলার সুপার স্পেশালিটি হাসপাতাল সেই সময় করেছিলাম আমি, আর বালুঘাটে 10 তলাটা হাসপাতাল হয়েছে, কিন্তু ডক্টর নেই, কোনো ম্যান পাওয়ার নেই, ওখানে ডক্টর নেই, স্টাফ নেই, কাজ নেই, কিচ্ছু নেই, শুধু একটা হাসপাতাল তৈরি করে রেখেছে, কিচ্ছু নেই বালুঘাট গঙ্গারামপুরে। মানুষকে আজকে যেতে হচ্ছে চিকিৎসার জন্য বাইরে, ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে, চেন্নাই যেতে হচ্ছে। মানুষ জমি বিক্রি করে, এই দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ, কুমারগঞ্জের মানুষ, বালুঘাটের মানুষ, এরা কিন্তু জমি বিক্রি করে আজকে যাচ্ছে এবং তারা সেখানে চিকিৎসা করছে। আমরা ধিক্কার জানাই যে তারা এতদিনও 15 বছরের মধ্যে কুমারগঞ্জে একটা ভালো হাসপাতাল করতে পারলো না। বিপ্লব মিত্র গঙ্গারামপুরের এমএলএ, সরি আমি গঙ্গারামপুর এমএলএ, বিপ্লব মিত্র হরিরামপুরের এমএলএ,
বিপ্লব মিত্র আমাকে দুদিন দায়িত্ব দিয়েছিল দল, আমি হরিরামপুর বিধানসভায় আমি গিয়েছিলাম, দুদিন আমি প্রবাসে ছিলাম, গিয়ে দেখছি হরিরামপুর হসপিটাল এবং বুনিয়াদপুর হসপিটাল সেই 30 বছর আগে যা ছিল এখনও তাই আছে, কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ করেনি। উনি নামে মন্ত্রী, বিপ্লব মিত্র লালবাতি গাড়ি পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন, উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটা কাজ বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার যিনি তৃণমূল দলটাকে পরিচালনা করছেন তিনি কোনো কিছু করছেন। আমি তো মনে করি বিপ্লব মিত্র এবং আদার্স যারা তৃণমূলেরা সবাই এরা কালেক্টর, শেষ সময় এরা জানে 26-এর নির্বাচনে এরা হারবেই, মানুষ এদের বিপক্ষে ভোট দেবে। আপনারা 11 সালের ভোট দেখেছেন নিশ্চয়ই, যারা আপনারা এখানে কথা শুনছেন। 11 সালে আমরা দাঁড়িয়েছিলাম সিপিএমকে সরানোর জন্য। আমরা দেখেছি যে সিপিএমের চটিতে কয়েকশো মানুষ সবাই সিপিএম করে, মনে করছে সিপিএম আবার জিতবে, কিন্তু জিতলাম আমরা, আমিও জিতেছিলাম 11 সাল, অনেকেই আমরা জিতেছিলাম। কিন্তু এইবার ভোট হবে সারা বাংলায়, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আরম্ভ করে 23টা জেলায়, গোটা বাংলায়। আমার ধারণা সেটা হলো মানুষ এই চোরদের প্রত্যাখ্যান করবে, যে চোররা বালি চোর, মাটি চোর থেকে আরম্ভ করে চাকরি চোর থেকে আরম্ভ করে সর্বত্র